নমস্কার বন্ধুরা, ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আবারও আমি টিটেট পেপার 1 এর জন্য ইবিএস থেকে বাছাই করা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আপনাদের সামনে নিয়ে এসেছি। আশা করছি এই ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। যাই হোক, শুরু করছি আজকে ভিডিওর প্রথম কোয়েশ্চেন দিয়ে, যেখানে বলা হয়েছে কোন ব্যাকটেরিয়া বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে জলে দ্রাব্য নাইট্রেট লবণে পরিণত করে। তো অবশ্যই মনে রাখবেন, এজোটোব্যাক্টর ও রাইজোবিয়াম যে ব্যাকটেরিয়া সেগুলোই কিন্তু বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে জলে দ্রাব্য নাইট্রেট লবণে পরিণত করে। এই কোয়েশ্চেনটা অনেকটা ইউনিক কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন, আসলেও এসে যেতে পারে। তারপর আমরা মুভ করছি 2 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে কোনটি দেশীয় চক্রের মধ্যে অন্তর্ভুক্ত নয়। ঠিক আছে, কোনটি দেশীয় চক্রের মধ্যে অন্তর্ভুক্ত নয় সেটা হচ্ছে, একটু কারেকশন করে নেবেন, এখানে একটু মিস্টেক হয়ে গেছে। এটা হবে কোনটি কার্বন চক্রের মধ্যে অন্তর্ভুক্ত নয়, ফসফরাস চক্র নাকি পটাশিয়াম চক্র নাকি ক্যালসিয়াম চক্র নাকি সবগুলোই। তো মনে রাখবেন, কোনটি কার্বন চক্রের মধ্যে অন্তর্ভুক্ত নয় সেটা হচ্ছে ফসফরাস চক্র, পটাশিয়াম চক্র, ক্যালসিয়াম চক্র, এগুলোর কোনটিই কিন্তু কার্বন চক্রের মধ্যে অন্তর্ভুক্ত নয়। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন এবং এই কারণেই আমি এখানে অপশন পুট করেছি। ঠিক আছে, তারপর আমরা মুভ করছি 3 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার এর মধ্যে থাকে। সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটারের মধ্যে কী কী রয়েছে আমরা দেখে নিই। ধোঁয়া, ধুলো এবং ঝুল, এগুলোই কিন্তু সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটারের মধ্যে রয়েছে। এরপর আমরা মুভ করছি 4 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে বায়ুমণ্ডলের স্তরের সংখ্যা কয়টি। আমরা নিশ্চয়ই জানি যে বায়ুমণ্ডলের স্তর কয়টা রয়েছে, 7টি স্তর রয়েছে। তারপর আমরা মুভ করছি 5 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে নিচের কোনটি অপুনর্বর প্রাকৃতিক সম্পদ। তো অপুনর্বর প্রাকৃতিক সম্পদের মধ্যে অপশনগুলো দেখে নিই, অরণ্য সম্পদ, বন্যপ্রাণী সম্পদ, মাটি, জীবাশ্ম জ্বালানি। তো অপুনর্বর প্রাকৃতিক সম্পদ যেটা, সেটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি। ঠিক আছে, এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। যখন ইবিএস সাবজেক্টটা কম্পিটিটিভ লেভেলের এক্সামে থাকে, যে এক্সামগুলির মধ্যে, সেখান থেকে কিন্তু এই কোয়েশ্চেনটা অবশ্যই তুলে ধরা হয়। এবার আমরা মুভ করছি 6 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে মাটির একেবারে উপরের স্তরে কী থাকে। তো মাটির একেবারে উপরের স্তরের মধ্যে যে বিষয়গুলো থাকে সেগুলো হচ্ছে হিউমাস, সজীব বস্তু এবং মাটির কণা। তো হিউমাস, তারপরে সজীব বস্তু এবং মাটির কণা, এগুলো কিন্তু একেবারে উপরের স্তরে আমরা দেখতে পাই। এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, অবশ্যই আপনারা মনে রাখবেন টিটেট পেপার 1 এর জন্য। তারপর আমরা মুভ করছি 7 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে নিচের কোন ধাপটি প্রকৃতির জল চক্রের সঙ্গে সম্পর্কিত নয়। তো প্রকৃতির জল চক্রের সঙ্গে সম্পর্কিত নয় এমন বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে সালোক সংশ্লেষ, বাষ্পীভবন, বাষ্পমুদ্মন, অধঃক্ষেপণ, এগুলো কি প্রকৃতির জলচক্রের সঙ্গে সম্পর্কিত, কিন্তু সম্পর্কিত নয় যে বিষয়টা, সেটা হচ্ছে সালোক সংশ্লেষ। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 8 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে ভূপৃষ্ঠের কত শতাংশ জল দ্বারা ঢাকা রয়েছে। তো এই কোয়েশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। ভূপৃষ্ঠের কত শতাংশ জল দ্বারা ঢাকা হয়েছে, সেটা হচ্ছে 75%। এরপর আমরা মুভ করছি 9 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে মাটিতে খনিজের প্রধান উৎস কী। তো মাটিতে খনিজের প্রধান উৎস হচ্ছে, সেটা হচ্ছে আদি পাথর, যা থেকে মাটির সৃষ্টি হচ্ছে, সেটাই হচ্ছে খনিজের প্রধান উৎস। এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন আপনারা। তারপর আমরা মুভ করছি 10 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে নিচের কোন উপাদানটি প্রকৃতিতে মৃত্তিকা গঠনে সাহায্য করে না। প্রকৃতিতে মৃত্তিকা গঠনে সাহায্য করে না, সেটা আমরা অপশন থেকে নেই, সূর্য, জল, বাতাস, পলিথিন ব্যাগ। তো পলিথিন ব্যাগ, এটা কি প্রকৃতিতে মৃত্তিকা গঠনে একদম আমাদের সাহায্য করে না। তারপর আমরা মুভ করছি 11 নম্বর কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখার চেষ্টা করবো। ওজন হল কথাটির অর্থ কী। ওজন হল কথাটির অর্থ হচ্ছে, সেটা ওজন স্তরের পাতলা হয়ে যাওয়াকে ওজন হোল বলতে বোঝায়। এরপর আমরা মুভ করছি 12 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে পৃথিবীর চারপাশে বায়ুমণ্ডল না থাকলে পৃথিবীর তাপমাত্রা কেমন হবে। খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা, অত্যন্ত গুরুত্ব সহকারে আপনারা মাথায় রাখার চেষ্টা করবেন। পৃথিবীর চারপাশে যখন বায়ুমণ্ডল থাকবে না, তখন দিনের বেলায় তাপ কী হবে, বাড়বে, এবং রাতের বেলায় তাপ সেটা কমে যাবে। ঠিক আছে, এরপর আমরা মুভ করছি 13 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে বায়ুমণ্ডলে অক্সিজেনের দুটি রূপ কী কী। তো বায়ুমণ্ডলে অক্সিজেনের দুইটা রূপ আমরা দেখতে পাই, একটা হচ্ছে ওজোন আর একটা হচ্ছে অক্সিজেন। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটাও, অত্যন্ত গুরুত্ব সহকারে আপনারা মাথায় রাখার চেষ্টা করবেন। এরপর আমরা মুভ করছি 14 নম্বর কোয়েশ্চেন। প্রত্যেকটা কোয়েশ্চেনই কিন্তু ইম্পর্টেন্ট এবং এক্সাম ওরিয়েন্টেড আমি রাখার চেষ্টা করছি, যাতে করে আপনারা এক্সামে গিয়ে এই ধরনের কোয়েশ্চেন ফেস করতে পারেন, সেই কারণে। তো 14 নম্বর কোয়েশ্চেন, কত সালে ওজন হোল আবিষ্কৃত হয়, সেটা হয়েছিল 1985 সালে, মনে রাখার চেষ্টা করবেন। তারপর আমরা মুভ করছি 15 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে নিচের কোনটি গ্রিনহাউস ঘটার জন্য দায়ী। CH4, CO2, CFC, সবগুলি। তো অপশন হবে আমাদের সবগুলি, 4 নম্বর অপশন হবে এখানে, সবগুলি গ্যাসই হচ্ছে গ্রিনহাউস গ্যাস।
এরপর আমরা মুভ করছি 16 নম্বর কোয়েশ্চেন, কোন দূষক পদার্থ নয়? তো কোনটি গৌণ দূষক পদার্থ, গৌণ দূষক পদার্থ কোনটি? পেন হচ্ছে গৌণ দূষক পদার্থ। খুব ইম্পর্টেন্ট, এই কোয়েশ্চেনটাও অনেক সময় গৌণ দূষক থেকে অনেক সময় কোয়েশ্চেন করা হয়, তো এটা আসলেও আসতে পারে, অবশ্যই একটু গুরুত্ব সহকারে মাথায় রাখবেন। 17 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে বায়ুমণ্ডলের কোন অঞ্চলে গ্যাসের পরিমাণ সব থেকে বেশি? আমরা জানি যে ট্রপোস্ফিয়ারে বায়ুমণ্ডলের সব থেকে গ্যাসের পরিমাণটা সবচেয়ে বেশি রয়েছে। এই কোয়েশ্চেনটাও অনেকটাই ইউনিক কোয়েশ্চেন এবং আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে। এরপর আমরা মুভ করছি 18 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে মৃত জৈব বস্তুকে কি বলা হয়? তো মৃত যে জৈব বস্তু সেগুলোকে আমরা কি বলি? ডেট্রিটাস। ঠিক আছে, ডেট্রিটাস হবে এই কোয়েশ্চেনের সঙ্গে কারেক্ট আনসার। এবার আমরা মুভ করছি 19 নম্বর কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা তো এখানে আমার আর বলার কিছুই নেই, এতটাই ইম্পর্টেন্ট যে বিভিন্ন ধরনের কম্পিটিটিভ লেভেলের এক্সামে এই কোয়েশ্চেনটা কিন্তু অনেকবার এসে গেছে অলরেডি, তো এবারও আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে, সেই কারণে আমি এখানে তুলে ধরলাম। ওজনের পরিমাণকে কোন এককে প্রকাশ করা হয়? সেটা হচ্ছে ডবসন এককে। তারপর আমরা মুখ করছি 20 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলছে ভূপৃষ্ঠ থেকে 20 থেকে 40 মাইল উপর ওজন স্তর থাকে, একে কি বলে? ভূপৃষ্ঠ থেকে 20 থেকে 40 মাইল উপর ওজন স্তর থাকে, একে আমরা কি বলি? সেটা হচ্ছে ওজনের ছাতা বলা হয়। তো এখানে কিন্তু দুটো প্রশ্ন হয় যে ভূপৃষ্ঠ থেকে কত মাইল উপরে ওজন স্তর রয়েছে, 20 থেকে 40 মাইল, এবং উপরে যেটা থাকে সেটাকে আমরা কি বলবো? ওজনের ছাতা বলে। ঠিক আছে, তো এরপর আমরা মুভ করছি 21 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলছে কোন বিজ্ঞানী সর্বপ্রথম ওজন হল আবিষ্কার করেন? এই কোয়েশ্চেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন, এবং এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আপনারা অবশ্যই ফেস করতে পারেন। তো বিজ্ঞানী ফারম্যান হবে ওজন হল আবিষ্কার যিনি করেছিলেন। তারপর আমরা মুভ করছি 22 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে নাইট্রোজেন চক্রের কয়টি পর্যায় রয়েছে? আপনারা অনেকেই এই কোয়েশ্চেন আনসারটা জানেন, আবার অনেকেই জানেন না। যারা জানেন না অবশ্যই জেনে নেবেন নাইট্রোজেন চক্রের কয়টি পর্যায় রয়েছে। সেটা হচ্ছে 4টি পর্যায়। 4টি পর্যায় কিন্তু আমরা নাইট্রোজেন চক্রের মধ্যে দেখতে পাই। খুব ইম্পর্টেন্ট, এই কোয়েশ্চেনটা মনে রাখার চেষ্টা করবেন। তারপর আমরা মুভ করছি 23 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী প্রধান যে গ্রিনহাউস গ্যাসটির নাম হচ্ছে সেটা হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। খুব ইম্পর্টেন্ট, এই কোয়েশ্চেনটাও মনে রাখার চেষ্টা করবেন। তারপর আমরা মুভ করছি 24 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে যক্ষা রোগের কারণ কি? যক্ষা রোগের কারণ হচ্ছে প্লুটোজোয়া, মেইনলি কারণ হচ্ছে প্লুটোজোয়া, কিন্তু এটা একটি ব্যাকটেরিয়া গঠিত রোগ। ঠিক আছে, এরপর আমরা মুভ করছি 25 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে পৃথিবীতে আবিষ্কৃত সর্বপ্রথম অ্যান্টিবায়োটিকের নাম কি? তো পৃথিবীতে আবিষ্কৃত সর্বপ্রথম যে অ্যান্টিবায়োটিক আবিষ্কৃত হয়েছিল সেটার নাম হচ্ছে পেনিসিলিন। অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন, এই কোয়েশ্চেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, ইবিএসের ক্ষেত্রে এই কোয়েশ্চেন অনেক সময় তুলে ধরা হয়। তারপর 26 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে অ্যান্টিবায়োটিক কোন জীবাণুর বিরুদ্ধে কার্যকরী নয়? এই কোয়েশ্চেনটা অত্যন্ত ইউনিক এবং অনেকটাই ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন, সেটা ভাইরাসের ক্ষেত্রে কাজে আসে না। তারপর আমরা মুভ করছি 27 নম্বর কোয়েশ্চেন, এসকারিয়াসিস ছড়ায়। এসকারিয়াসিস কিসের ক্ষেত্রে ছড়ায়? সেটা সংক্রামিত খাদ্য জলের মাধ্যমে এসকারিয়াসিস যে রোগ সেটা কিন্তু ছড়িয়ে যায়। খুব ইম্পর্টেন্ট, এই কোয়েশ্চেনটাও অনেকটাই ইউনিক এই কোয়েশ্চেন। তারপর আমরা মুভ করছি 28 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে কোন রোগটির বিস্তার পরোক্ষভাবে ঘটে? তো পরোক্ষভাবে যে রোগটির বিস্তার ঘটে সেটা হচ্ছে এমিবিওসিস। এমিবিওসিস পরোক্ষভাবে মানবদেহে সংক্রমিত হয়। তারপর আমরা মুভ করছি 29 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে নিচের কোন বাহকটি সব থেকে বেশি পরিমাণে রোগ বহন করে? কোন বাহকটি? সেটা হচ্ছে মশা, কৃমি, নাকি গৃহমাছি, নাকি কোনোটি নয়। খুব ইম্পর্টেন্ট, মনে রাখবেন গৃহমাছি এই বাহকটি সব থেকে বেশি পরিমাণে রোগ বহন করে থাকে। খুব ইম্পর্টেন্ট, এই কোয়েশ্চেনটা অত্যন্ত গুরুত্ব সহকারে মাথায় ধরে রাখার চেষ্টা করবেন। তারপর আমরা মুভ করছি 30 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে নিচের কোনটি ব্যাকটেরিয়া গঠিত রোগ? তো ব্যাকটেরিয়া গঠিত যে রোগ হচ্ছে হাম, ডেঙ্গু, নাকি যক্ষ্মা, নাকি পোলিও। তো যক্ষ্মা হয়ে যাবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। ঠিক আছে, আমি একটু আগে আপনাদেরকে বলেছিলাম যে ব্যাকটেরিয়া গঠিত রোগ হচ্ছে যক্ষ্মা এবং প্লুটোজোয়া প্লাস ব্যাকটেরিয়া। ঠিক আছে, সেই কারণে যক্ষ্মা এখান থেকে কারেক্ট আনসার হবে। তো এই ছিল টেট 1 ইবিএস এর জন্য 30 কোয়েশ্চেন্স। আশা করছি এই 30 কোয়েশ্চেন্স আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হয়েছে। আর যদি এই ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য কিছুটা হলেও কাজে আসে, তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে ডিপ স্টাডি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করুন। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সুস্থভাবে আপনাদের এক্সাম প্রিপারেশনকেও চালিয়ে নিয়ে যান, এই কামনাই করছি। দেখা হবে পরবর্তী আরও একটি নতুন ভিডিওর সঙ্গে।